একবার কল্পনা করুন তো, আপনি শত্রুর ঘাঁটিতে হামলা করতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন সেখানে কিছুই নেই। কারণ হাজার হাজার মিসাইল মাটির নিচে এমন ভাবে লুকানো যে পুরো দেশটাই যেন একটা অদৃশ্য দুর্গ। ঠিক এই গোলকধাঁধায় এখন আটকা পড়েছে আমেরিকা আর ইসরায়েল। রাশিয়ার গোয়েন্দা তথ্যে ফাঁস হওয়া ইরানের এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি কি তবে পাল্টে দিচ্ছে যুদ্ধের ইতিহাস? কেন খোদ রাশিয়া বলছে এই ঘাঁটি ধ্বংস করা অসম্ভব? জানতে হলে খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ওপেকের ভাঙন আর রাশিয়ার সরাসরি হস্তক্ষেপে বিশ্ব রাজনীতি এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। ইরানের ভূগর্ভস্থ শক্তি আর আমিরাতের ওপেক ত্যাগের নেপথ্যে থাকা আসল সত্য নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। মধ্যপ্রাচ্যের আগুন এখন আর শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নেই, সেই তাপ ছড়িয়ে পড়েছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র সব জায়গায়। আর এই উত্তেজনার কেন্দ্রে আছে একটাই নাম, সেটা ইরান। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল চেষ্টা করেছিল ইরানের সামরিক শক্তি চিরতরে গুঁড়িয়ে দিতে, কিন্তু তারা সফল হয়েছে কি? না, বরং ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর এই ব্যর্থতার পরেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তিনটি, জি আপনি ঠিকই শুনেছেন, তিনটি বিমানবাহী রণতরী আবার মোতায়েন করে রেখেছে। এই তিনটি রণতরীতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান, 15,000 সেনা আর অগণিত সমরাস্ত্র। কেন এই বিশাল সামরিক মোতায়েন? কারণ কিন্তু একটাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত ইরান মানবে কি না তা নিয়ে কিন্তু গভীর অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরান যদি সেই শর্ত না মানে তাহলে নতুন করে আঘাত করার পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে মার্কিন যৌথ বাহিনী। কিন্তু তেহরান, সে কি বসে আছে? একদমই না। বরং ইরান যে বার্তা বারবার দিয়ে চলেছে সেটা হলো কোনো চাপের কাছে মাথা নোয়াবে না তারা। এবার আসি আসল কথায়। এটা তো ওয়ার্ম আপ ছিল, এখন মূল খেলায় আমরা চলে যাই। ইরানের কাছে ঠিক কি পরিমাণ সামরিক শক্তি আছে? রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুসকভ, এই নামটা একটু মাথায় রাখুন আপনারা। কেন আমি একটু পরে বলছি। তিনি বলেছেন এমন কিছু যা শুনলে চমকে যাবেন। তার মতে ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ক্যামিকাজি ড্রোন রয়েছে। শুধু তাই নয়, এই মিসাইলগুলো আর মাটির উপরে নেই। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী পুরো দেশ জুড়ে ভূগর্ভস্থ অভেদ্য মিসাইল ঘাঁটি তৈরি করেছে। মানে পুরো ইরান যেন একটা বিশাল মাটির নিচের দুর্গ। আর 26শে এপ্রিল রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এই তথ্যটাই প্রকাশ করেছে। পুসকভ আরো বলেছেন এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো ধ্বংস করা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পক্ষে কার্যত অসম্ভব। কারণ এগুলো এতটাই গভীরে এবং এতটাই ছড়িয়ে ছিটিয়ে যে একটা করে টার্গেট করার সুযোগই নেই। আর ইরান দেশটা কত বড় তা আপনারা জানেনই। আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন এর আয়তন, এর ব্যাপ্তি, এর ভূগর্ভস্থ যে ব্যাপার স্যাপার, জিওগ্রাফিক যে অবস্থান, এটা দেখলেই বোঝা যাবে ইরান কত বড় একটি দেশ। এদিকে ইরানের প্রতিরক্ষা বাহিনী নিজেই সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, আমি তাদের মুখের ভাষায় কথা বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। তারা জানিয়েছে আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইসরায়েলিরা পুনরায় আগ্রাসন চালালে আমরা পূর্ণ নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবে। কথাগুলো আপনারা শুনেছেন? এই কথাগুলোর মধ্যে একটা কথা কিন্তু ছিল, আমি আপনাকে আবার বলছি, পূর্ব নির্ধারিত তালিকা। মানে তারা আগে থেকেই টার্গেট ঠিক করে রেখেছে। এটা কোনো হুমকি নয়, এটা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। সবাই বলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে সবকিছু আনছে, তারা পরিকল্পনা করছে। ইরান বসে নেই, ইরান তার আগে থেকেও একটা লম্বা লিস্ট, কোথায় কোথায় আক্রমণ করবে এ ধরনের পুরা টার্গেটেড লিস্ট তারা তৈরি করে রেখেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামরিক স্থাপনা, জয়েন্ট ভেঞ্চারের যেসব জায়গা রয়েছে সব জায়গায় পুরো ছড়িয়ে ছিটিয়ে যে মধ্যপ্রাচ্যে রয়েছে আমেরিকার এবং ইসরায়েলের। এবার আসি সেই প্রশ্নে যেটা অনেকে এড়িয়ে যান, ইরানের এই শক্তির পেছনে কি রাশিয়ার হাত আছে? পশ্চিমারা বহুদিন ধরে বলে আসছে যে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ইরানকে সামরিকভাবে শক্তিশালী করতে সাহায্য করছে, আর এর প্রমাণও কিছুটা কিছুটা তাদের হাতে রয়েছে। মনে আছে গত বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই চুক্তিতে দুটি দেশ একে অপরকে সামরিক, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে পরবর্তী 20 বছর সহযোগিতা করতে রাজি হয়েছে।
20 বছরের চুক্তি, এটা কোনো ছোট বিষয় নয়। কিন্তু চুক্তির বাইরেও মার্কিন গোয়েন্দারা যা অভিযোগ করেছে তা আরো চাঞ্চল্যকর। তাদের দাবি সাম্প্রতিক যুদ্ধের সময়, মানে যে 40 দিনের যুদ্ধটা গেল, এই সময় রাশিয়া মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর পুঙ্খানুপুঙ্খ স্যাটেলাইট তথ্য সরাসরি ইরানকে সরবরাহ করতেই পারে। আর সে তথ্য ব্যবহার করেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক স্থাপনায় নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সফল হয় তেহরান। নির্ভুলভাবে মানে হামলা লক্ষ্যচ্যুত হয়নি। এটা শুধু মিসাইল দেওয়া নয়, এটা হলো টার্গেট ঠিক করে দেওয়া। আর এই দুটো মিলিয়ে যা তৈরি হয় তাকে বলে কৌশলগত সুবিধা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এক সময় বলেছিলেন 2 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলিদের বিরুদ্ধে রণকৌশল সাজাচ্ছে তেহরান। 2 দশক, শুনেছেন তো আপনারা ঠিকভাবে, 2 দশক। মানে তারা 20 বছর ধরে শুধু প্রস্তুতি নিচ্ছে। এটা আবেগের যুদ্ধ নয়, এটা পরিকল্পনারই যুদ্ধ। এই 40, 42, 43, 44 দিনের যে যুদ্ধগুলো দেখবেন, ইরানের কৌশলগুলা সেই মান্ধাতা আমলে কিছু কৌশল নিয়ে এসেছে, ব্রিটিশ আমলে কিছু কৌশল নিয়েছে, অমুক যুদ্ধে একটা কৌশল সাকসেস হলো ওইগুলো নিয়েছে। না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি আর ইসরায়েলের মতো সামরিক দিক থেকে এত বড় একটা কান্ট্রির বিপক্ষে দাপটের সাথে 40 দিন যুদ্ধ করা এবং ব্যাক টু ব্যাক ফাইট করা মুখের কথা নয়। শুধু বড় বড় প্লেন, বড় বড় রণতলী, বড় বড় সামরিক ইকুইপমেন্ট থাকলে, উন্নত টেকনোলজি থাকলে যে জেতা যাবে এই যুদ্ধে, এটা কিন্তু ইরান একেবারে ব্যর্থ করে দিয়েছে। ইরান তাদের নির্দিষ্ট সক্ষমতার ভেতরে থেকে নানা ধরনের কৌশলে ট্যাকটিক্স ব্যবহার করে নাজেহাল করে ছেড়ে দিয়েছে মার্কিন বাহিনীকে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি তাহলে ইরানের এই কৌশলের কাছে পিছিয়ে পড়েছে? সরাসরি উত্তর দেব, সামরিকভাবে কমপক্ষে এই মুহূর্তে সহজ কোনো উত্তর নেই। কারণ ইরানের ভূগর্ভস্থ মিসাইল নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে তা এক রাতে ধ্বংস করার কোনো কার্যকর পথ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র 3টি বিমানবাহী রণতলী মোতায়েন করে রেখেছে ঠিকই, কিন্তু সেগুলো কি যথেষ্ট যদি রাশিয়ার স্যাটেলাইট তথ্য ব্যবহার করে ইরান নির্ভুল হামলা চালায়? অলরেডি হামলা চালিয়েছে, কয়েকটা ডেস্ট্রয়ার ধ্বংস করে দিয়েছে। এই প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে পুরো সামরিক সমীকরণটাই বদলে যায়। আর এই যুদ্ধ যদি শেষ পর্যন্ত আবার শুরু হয়, সেটা হবে ইতিহাসের অন্যতম জটিল এবং প্রযুক্তিগত যুদ্ধ, যেখানে শুধু বন্দুক মিসাইল নয়, স্যাটেলাইট ডেটা, আন্ডারগ্রাউন্ড ঘাঁটি আর দশকের পর দশকের পরিকল্পনার ও যুদ্ধের হাতিয়ার হয়ে যাবে। এদিকে বিশ্ব রাজনীতি ও জ্বালানি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। আগামী 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল সংকটের মধ্যে আমিরাতের এই আকস্মিক ঘোষণা বিশ্ববাজারে নতুন উত্তাপ ছড়িয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে আমিরাতের বেরিয়ে যাওয়াকে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি জোটের প্রকৃত নেতা সৌদি আরবের জন্য একটি বড় রাজনৈতিক ও কৌশলগত ধাক্কা। আমিরাত সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের অব্যাহত হামলার মুখে আরব মিত্র দেশগুলো তাদের রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করছে না। নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক সক্রিয়তা বজায় রাখতে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 11-তে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই জলপথ বন্ধ থাকায় ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। আমরা তা দেখছি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন। এটি ইরানের আরেকটি বিজয়। তিনি বলেন, যুদ্ধের সময় নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার পূর্ণ অধিকার ইরানের আছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, পশ্চিমা দেশগুলো জলদস্যুদের মতো আচরণ করছে, তারা নিষেধাজ্ঞার আড়ালে তাদের বেআইনি কর্মকাণ্ড লুকাতে চায়। তিনি কৃষ্ণ সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলায় পশ্চিমা সমর্থনের বিষয়টিকে
ভণ্ডামি হিসেবে অভিহিত করেন। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর অন্য দেশের উপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে একেবারে নেই। এই যুদ্ধটার আগে যে অবস্থা ছিল এখন তো তাও নেই। তিনি ওয়াশিংটনকে ইরানের প্রতি তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি ত্যাগের আহ্বান জানান। অন্যদিকে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। রয়টার্সের সূত্র মতে ইরানের প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি, তবে এ বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আমিরাতের বেরিয়ে যাওয়ার পর এখন ওপেকের সদস্য দেশগুলো হলো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। আপনারা ব্যবসার জন্য তো অনেক ধরনের প্রমোট করেন, অনেক বিজ্ঞাপন দেন, এটা একটু নতুন ধারা আমরা করতে যাচ্ছি। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আরেকটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকে ভিডিওর সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ইরান যে চালটি দিয়েছে তা কি কেবল আত্মরক্ষা নাকি বড় কোনো মহাপ্রলয়ের সংকেত? একদিকে মাটির নিচে 1000 ফুট গভীরে লুকিয়ে রাখা হাজার হাজার মিসাইল, আর অন্যদিকে রাশিয়া স্যাটেলাইট প্রযুক্তির সরাসরি মদত। আমেরিকা আর ইসরায়েল কি তবে সত্যি কোনো অন্ধকার গোলক ধাঁধায় ঢুকে পড়েছে? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সংযুক্ত আরব আমিরাত ওপেকের মায়া ত্যাগ করার পর সৌদি আরবের সেই একচ্ছত্র আধিপত্য কি চিরতরে শেষ হয়ে যাচ্ছে? 1 মে থেকে যখন আমিরাতের সিদ্ধান্ত কার্যকর হবে, তখন বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি হরমুজ প্রণালী পুরোপুরি অচল করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারবে, নাকি ট্রাম্পের টেবিলে থাকা সেই গোপন শান্তি প্রস্তাবই শেষ পর্যন্ত কোনো মিরেকেল ঘটাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন বিশ্ব রাজনীতির প্রতিটি বাঁকে। আল্লাহ হাফেজ।